শ্বাস তো চলছে না, ছোড়াটা বোধ হয় মরেই গেছে। চুপ চুপ চুপ, ভাবতে দে। তবে যা করতে হবে আজ রাতের মধ্যেই করতে হবে। জামাইবাবু এলে তো কিচ্ছু করতে পারবো না। শালা এতদিন জ্যান্ত থেকে শান্তি দেয়নি, এখন মরে গিয়েও শান্তি দেবে না। মাটা তো কবেই মরেছে, এটাকে যে কেন নিয়ে যায়নি বুঝতে পারিনি। শালা আমার মাথা খাবার জন্যই নিয়ে যায়। ইচ্ছে তো করছে লাশটাকে একেবারে কেটে টুকরো টুকরো করে একেবারে শিয়াল শকুনকে দিয়ে খাইয়ে দিই, তাহলেই আমার শরীরের যত জ্বালা জুড়বে। এতগুলো বছর ধরে একেবারে সহ্য করে আসছি। দিদি, এটা তুই কি বললি? আমি আবার কি বললাম? হ্যাঁ দিদি, তুই নিজেও জানিস না তুই কি বলেছিস। মাংস কাটা হাত আমার, এবার দেখবি আমার হাতের কামাল। তোর এই সৎ ছেলের স্থান হবে কুকুরের পেটে। কি বললি? হ্যাঁ দিদি, হ্যাঁ। তাহলে আর বলছি কি, এখন দেরি করিস না তো, যা 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 যা, রান্নাঘর থেকে বটি কাটারি হাতুড়ি ওগুলো নিয়ে আয়। যা, দাঁড়িয়ে থাকিস না মূর্তির মতো। আমার উপর বিশ্বাস রাখ, আমি কি কখনো তোর খারাপ চেয়েছি? স্বর্ণলতা এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে রইল অবনীর দিকে। অবনী ঠিক কি করতে চাইছে কিছুই বুঝে উঠতে পারছে না, তবে যা করবে সেটা ভালোর জন্যই করবে এই ভেবে স্বর্ণলতা আর কোনো কথা বাড়ালো না। ছোটবেলা থেকেই ওরা দুই ভাই বোন একে অপরের ক্রাইম পার্টনার। বাবা খুব ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, মা লোকের বাড়ি কাজ করে সংসার চালাতো। কিন্তু এই জীবন স্বর্ণলতা বা অবনী কারোরই খুব একটা পছন্দ ছিল না। তারা চাইতো একদিন অনেক বড় লোক হবে, কিন্তু তাদের এই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ছিল মানা। বড় হবার সাথে সাথে অবনী একটা মাংসের দোকানে কাজে ঢোকে। তবে সবার ভাগ্য প্রতিদিন সমান যায় না, সেটা বোধহয় ওদের জন্যই প্রযোজ্য ছিল। একদিন ওদের বাড়ির রাস্তার সামনে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা হতে দেখে ওরা সঙ্গে সঙ্গে এগিয়ে যায়। গাড়িতে দুজন মানুষ ছিল, একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা। ভদ্রমহিলাটি তৎক্ষণাৎ মারা গেলেও ভদ্রলোকটি বেঁচে ছিলেন। ওরা ভদ্রলোকটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় উনি বেঁচে গিয়েছিলেন। বেঁচে যাওয়ার পর স্বর্ণলতা এবং অবনীকে ওনার জীবন বাঁচানোর জন্য বেশ কিছু অর্থ দান করেছিলেন। অবনীকে একটা পোলট্রি ফার্মের ব্যবসাও খুলে দিয়েছিলেন তিনি। তখন থেকেই অবনীর সাথে ভদ্রলোকের বেশ সখ্যতা গড়ে উঠেছিল। এদিকে ভদ্রলোকের স্ত্রী মারা যাওয়াতে তিনি তার ছোট 4 বছরের বাচ্চাকে নিয়ে বেশ বিপদে পড়েছিলেন। কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তখন উনি অবনীকে একটা ভালো প্রস্তাব দিয়েছিলেন, খুব সহজ প্রস্তাব। স্বর্ণলতাকে নিজের বাচ্চার আয়া হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন তিনি। ঠিক সেই সময় অবনী নিজের চালটা চেলেছিল। এ যেন হাতে স্বর্গ পাওয়ার মতো অবস্থা। শর্ত দিয়েছিল স্বর্ণলতা ওই বাড়িতে আয়া হিসেবে যাবে না। ওই ভদ্রলোককে স্বর্ণলতাকে বিয়ে করতে হবে। এক প্রকার বাধ্য হয়েই ভদ্রলোককে রাজি হতে হয়েছিল। অবশ্য স্বর্ণলতা দেখতে শুনতে মোটেও খারাপ ছিল না। এদিকে ভদ্রলোকের সাতকুলে নিজের বলতে কেউই ছিল না। বাবা মা অনেকদিন আগেই মারা গিয়েছিলেন, তাই বাধা দেওয়ার মতো কেউ ছিল না। বিয়ের পর স্বর্ণলতা প্রথম প্রথম ঈশানের ওপর খেয়াল রাখলেও পরবর্তীতে সেই চিত্র সম্পূর্ণ বদলে গিয়েছিল এবং সেই চিত্র ধীরে ধীরে অত্যাচারের রূপ নিয়েছিল। স্বর্ণলতার
নিজেরও কোনো সন্তান হয়নি, তাই তার নজর ছিল ওই সম্পূর্ণ সম্পত্তির ওপর, যা ঈশানের উপস্থিতিতে সম্ভব ছিল না। ঈশান আর কয়েকদিন পরেই 18তে পড়ত। সৈকত সমস্ত সম্পত্তি তিলে তিলে ঈশানের নামে করে দেবার তাল করছিল। কথাটা জানতে পেরে স্বর্ণলতার মাথা খারাপ হয়ে গিয়েছিল। এতদিন ধরে ঠিক যে কারণে এই বাড়িতে পড়ে আছে সেটাই যদি আজ হাত ছাড়া হয়ে যায় তাহলে কেমন লাগবে। কিছুদিনের জন্য সৈকত কাজকর্মের দরুন বাইরে গিয়েছিল। স্বর্ণলতা ঠিক এই সুযোগটারই অপেক্ষা করছিল। যেদিন থেকে জানতে পেরেছিল সমস্ত সম্পত্তি ঈশান পাবে, সেদিন থেকেই হাত দুটো তার উসখুস করছিল ঈশানকে বেধড়ক পেটানোর। সৈকতের বাইরে চলে যাওয়াতে স্বর্ণলতা সেই সুযোগটা পেয়ে যায়। ঈশান এতদিন সৎ মায়ের ভয়ে কুঁকড়ে কুঁকড়ে থাকত। বাবাকে কখনোই জানাতে পারেনি সৎ মায়ের অত্যাচারের কথা। গত কয়েকদিন ধরেই স্বর্ণলতা ঈশানের ওপর ভীষণ রেগেছিল। ঈশান বুঝতেই পারেনি স্বর্ণলতার রাগের কারণ। তবে গত কয়েকদিন যাবৎ স্বর্ণলতার অমানবিক অত্যাচারের করুণ পরিণতি ঈশানের মৃত্যু। এটা স্বর্ণলতার পূর্ব পরিকল্পিত ছিল না। স্বর্ণলতা ভাবতেই পারেনি ঈশান এত তাড়াতাড়ি মরে যাবে। ঈশানকে মেরে ফেলবার পরেই স্বর্ণলতা অবনীকে ফোন করে ডেকেছিল। অবনী এসে দেখে এই কাণ্ড। হয়ে গেছে, এখন কিছু প্লাস্টিক আর একটা বস্তা নিয়ে আয় দেখি। চা দিদি, চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু তুই বলবি তো তুই কি করতে চাইছিস? দিদি, এত কথা বলিস না তো, আমার উপর বিশ্বাস রাখ। আজ থেকে এই ছোড়ার একটা হাড়ও পাওয়া যাবে না। তুই ভালো করে চারিদিকে রক্ত পরিষ্কার করে রাখ। মনে রাখবি, রক্তের ছিটা ফোটাও যেন এই ঘরের মধ্যে কোথাও পাওয়া না যায়। স্বর্ণলতা আর কিচ্ছু জিজ্ঞাসা করল না। শুধু অবনী ঈশানের টুকরো টুকরো করা দেহাবশেষ বস্তায় ভরে কাঁধে চাপিয়ে বেরিয়ে গেল। ঘণ্টা চারেক পরে অবনী ফিরে এলো। এতটা সময় স্বর্ণলতা সারা ঘর ভালো করে পরিষ্কার করে অস্থির হয়ে পায়চারি করছিল উঠোনে। প্রচণ্ড রক্তের গন্ধে স্বর্ণলতার বমি পাচ্ছিল, তবুও দাঁতে দাঁত চেপে সমস্ত ঘর পরিষ্কার করল। ভাই, এবার বলতো কি করেছিস তুই? আগে এই রক্তে ভেজা জামা কাপড়গুলো আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তার আগে আমাকে এক গ্লাস জল খাওয়াতো, প্রচুর জল তেষ্টা পেয়েছে। বহুদিন এত পরিশ্রম করা হয়নি। হ্যাঁ, এক্ষুনি আনছি। ঈশানের টুকরো টুকরো করা লাশের অংশগুলো রাস্তার কুকুরকে খাইয়ে দিয়েছি। কি বললি? কি? হ্যাঁ, ভয় পাচ্ছিস নাকি? না, কিন্তু এতে কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ, একদম না। তুই এখন শুধু ভাব জামাইবাবুকে কি বলবি। জামাইবাবুকে সামলানো এত সহজ হবে না কিন্তু। সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সমস্তটা ভেবে রেখেছি। বলবো ঘুরতে গিয়েছিল পাহাড়ে, তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না। এমনিতেই তুই তো জানিস ঈশান মাঝে মাঝে একা একা ঘুরতে বেরিয়ে যেত। পাহাড়ে কত রকমের বিপদ তো ঘটতে পারে, তাই না? হ্যাঁ, কথাগুলো বলেই স্বর্ণলতা পৈশাচিক হাসি হাসতে শুরু করেছিল। কিন্তু কে জানতো এমন হাসি তার জীবনে সে শেষবারের মতো হাসবে। সেদিনের পর থেকেই স্বর্ণলতা এবং অবনীর নাকে
রক্তের উৎকট গন্ধ ভেসে আসত। এই উৎকট গন্ধ থেকে পরিত্রাণ পাবার কোন রকমের উপায় তারা খুঁজে পায়নি। স্বর্ণলতা এবং অবনী যা পরিকল্পনা করেছিল ঠিক তাই হলো। পরের দিন সৈকত ফিরে আসতেই কাঁদতে কাঁদতে স্বর্ণলতা সমস্ত খবর জানালো সৈকতকে। সৈকত ভাবল হয়তো পাহাড়ে টাওয়ার ছিল না, সেই জন্যই ওরা ফোন করে উঠতে পারেনি। কিন্তু কিছুদিন পরেও যখন ঈশান ফিরল না, তখন টনক নড়ল সৈকতের। ঈশানের বন্ধুদের কাছ থেকে খোঁজ খবর নিতে শুরু করলো সে। তোমার ছেলে আমাকে কখনো কিছু বলে যায়? আমি এতবার ধরে বলেছি, কিন্তু কখনো বলে যায় না। আমি ওকে জন্ম না দিলেও ওকে মানুষ তো করেছি। আমার উপরে ওর এত কিসের ক্ষোভ আমি জানি না। যা হোক, তুমি যেমন করে পারো গো আমার ছেলেটাকে ফিরিয়ে আনো। আমি যে ওকে ছেড়ে থাকতে পারবো না। আমার ঈশানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমার ঈশানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। সৈকত স্বর্ণলতাকে আর কিছুই জিজ্ঞাসা করতে পারল না। অবশেষে আর কোনো উপায় না পেয়ে পুলিশ স্টেশনে গিয়ে ডায়েরি করল। পুলিশ অনেক খোঁজ খবর নিয়েও ঈশানের কোনো খোঁজ পেল না। কেসটা বন্ধ হয়ে গেল। পুত্র হারানোর শোকে সৈকত সম্পূর্ণভাবে ভেঙে পড়ল। সবকিছু থেকে গুটিয়ে নিল নিজেকে। তবে ভীষণ রকম আফসোস হলো সমস্ত কিছুর জন্য। নিজেকেই দায়ী মনে হতে শুরু হলো। স্বর্ণালী মারা যাবার পর সৈকত শুধু ব্যবসাতেই ডুবে গিয়েছিল। স্বর্ণলতাকে তো শুধুমাত্র ঈশানের জন্যই বিয়ে করেছিল সে। তাই সম্পর্কে স্বামী স্ত্রী হলেও কখনোই ভুল করেও একটা রাতের জন্য এক ঘরে থাকেনি তারা। আজ এই মুহূর্তে এসে দাঁড়িয়ে ঈশানকে হারিয়ে ফেলে মনে হচ্ছে, ঈশানকে যদি আর একটু সময় দিত তাহলে ঈশান ওকে সমস্ত কিছু হয়তো বলতে পারত। আর 5টা বাবা ছেলের সম্পর্কের মতো ঈশান আর ওর সম্পর্কটাও হয়তো হতো। ভীষণ অপরাধবোধ এবং আফসোস সৈকতকে কুড়ে কুড়ে খেতে শুরু করল। ফলস্বরূপ অল্প কিছুদিনের মধ্যেই সৈকত ঘুমের মধ্যেই মারা গেল। ঘটনাগুলি অকস্মাৎ। অবশ্য স্বর্ণলতার এতে দ্বিগুণ লাভ হল। সমস্ত সম্পত্তি এত তাড়াতাড়ি হাতের মুঠোয় চলে আসবে ও ভাবতেই পারেনি। ভাই, তাড়াতাড়ি আয়। আর কত কাজ করবি? আরে বাবা, আসছি। আমাদের এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে, আর আমি আসবো না তা কখনো হয়? যদি আজকে এই জরুরি কাজটা না পড়ে যেত তাহলে আমি ফার্মেই আসতাম না। ফোনটা রেখে এই স্বর্ণলতা মোমবাতিগুলো জ্বালাতে আরম্ভ করল। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত গেস্ট চলে আসবে। স্বর্ণলতা আজ নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছে। হঠাৎ করেই দোতলার ঈশান কোণের ঘর থেকে গানের শব্দ ভেসে এলো। স্বর্ণলতা খানিকটা চমকে উঠল। এইটা আজকের ঘটনা নয়, বহুদিন ধরেই এমনটা হচ্ছে। রক্তের ঝাঁঝালো গন্ধটা আবার নাকে এসে ঠেকছে। স্বর্ণলতা মনের ভুল ভেবে প্রতিদিন নিজেকে সান্ত্বনা দেয়, কিন্তু আজকে মনে হলো শুধু গানটাই বাজছে না, তার সাথে দোতলার বারান্দায় কেউ একজন হাঁটা চলা করছে। ঠিক সেই মুহূর্তে
কারেন্টটাও চলে গেল। স্বর্ণলতা মোমবাতিটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে ওপরে উঠতে শুরু করলো। কে 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 ওখানে? হ্যাঁ, স্বর্ণলতার গলার আওয়াজ শুনে কেউ একজন দ্রুত পায়ে হেঁটে গিয়ে ঈশানের ঘরের দরজাটা বিকট শব্দ করে লাগিয়ে দিল। স্বর্ণলতার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। কে কে ওখানে? কে আছে ওখানে? কোনো আওয়াজ শোনা গেল না। স্বর্ণলতা সাহস করে ঈশানের ঘরের সামনে এসে উপস্থিত হলো। হঠাৎ মনে হলো কেউ যেন ওর পেছন দিক দিয়ে ছুটে গেল। স্বর্ণলতা তৎক্ষণাৎ পেছন দিকে ফিরল, কিন্তু কাউকে সে দেখতে পেল না। স্বর্ণলতা ঈশানের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই মোমবাতির আলোয় স্বর্ণলতা দেখতে পেল ঈশান বিছানায় বসে আছে। স্বর্ণলতাকে দেখে হেসে উঠল সে। হায় মামনি, তুই তুই এখানে? তুই তো মারা গিয়েছিলাম, তুমি তো নিজের হাতে আমাকে মেরেছো। স্বর্ণলতা চমকে উঠল। এবার হাত থেকে মোমবাতিটা পড়ে যেতে গিয়েও পড়ল না। সে পিছিয়ে গেল কয়েক কদম, আর তৎক্ষণাৎ ঘরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। শব্দ শুনে পেছনের দিকে তাকাতেই ঈশানের বিভৎস চেহারাটা ভেসে উঠল তার চোখের সামনে। সে চেহারা বর্ণনা করা প্রচণ্ড কঠিন। স্বর্ণলতা ভয় পেয়ে আরো পিছিয়ে গেল। সেই মুহূর্তে একটা বিকট গন্ধ এসে ঠেকল তার নাকে। স্বর্ণলতা পালিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। একটা অদৃশ্য শক্তি যেন স্বর্ণলতাকে ছুঁড়ে ফেলে দিল। আমাকে আমাকে ছেড়ে দে ঈশান, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে ঈশান, আমাকে ছেড়ে দে। তুমি আমাকে ছেড়েছিলে? আমাকে ক্ষমা করে দে ঈশান, আমি তো তোর মা। বল, আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে ছেড়ে দে ঈশান। ভুল? কোনটা? আমাকে খুন করে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়ানো, নাকি আমার বাবার ঘুমের মধ্যে দম আটকে মেরে ফেলা? তুই 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 কি করে জানলি? হ্যাঁ, আমার প্রাণ ভিক্ষা দে ঈশান, আমার প্রাণ ভিক্ষা দে ঈশান, আমার প্রাণ ভিক্ষা দে। ঈশান হো হো করে হেসে উঠল। এবার মুহূর্তেই ঘরের আয়নাটা ভেঙে গেল। আয়নার কিছু টুকরো এসে স্বর্ণলতার মুখে গেঁথে গেল। কিছু রক্ত ছিটকে দেওয়ালে পড়ল। স্বর্ণলতা ব্যথায় চিৎকার করে উঠল। বিছানায় পেড়ে রাখা চাদরটা হঠাৎ স্বর্ণলতার গলায় পেঁচিয়ে গেল। তার সাথে কাঁচের টুকরোগুলো পুরো শরীরকে রক্তাক্ত করতে আরম্ভ করলো। স্বর্ণলতা বাঁচার জন্য ছটফট করতে আরম্ভ করলো, কিন্তু পারল না নিজেকে ছাড়াতে। ওদিকে অবনী নিজের পোল্ট্রি ফার্ম বন্ধ করে বেরিয়ে এলো, কিন্তু কিছুটা আসতেই ওর পোল্ট্রি ফার্মের সমস্ত মুরগিগুলো প্রচণ্ড স্বরে ডাকতে শুরু করলো। অবনী চমকে উঠল। একবার দ্রুত পোল্ট্রি ফার্মে ফিরে এলো। দেখল মুরগিগুলো অস্বাভাবিক রকমের ছটফট করছে। ফার্মের সমস্ত কর্মচারীরাও চমকে উঠেছে ইতিমধ্যে। ওরা চেষ্টা করলো মুরগিগুলোকে শান্ত করতে, কিন্তু পারল না। হঠাৎ মুরগিগুলো খাঁচা ছেড়ে বেরিয়ে এলো, আর সবাই অবনীর দিকে ছুটে আসতে শুরু করলো। এই সেই অবনীকে কামড়াতে শুরু করলো প্রচণ্ডভাবে।
মুরগির কামড়ে কামড়ে অবনীর শরীরে বেশ কিছু অংশ কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো ঝরঝর করে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে সে কর্মচারীদের উপর রেগে গিয়ে বলল, কি করছো তোমরা? ওদের সামলাও। কিন্তু তাতে কোনো কাজ হলো না। অবশেষে অবনী জীবন নিয়ে ওখান থেকে পালিয়ে বাঁচল। বাইকের কাছে এসে দেখল বাইকের টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। অবনী খানিকটা হতাশ হয়েই তড়িঘড়ি চৌরাস্তার মোড়ের দিকে ছুটল। অস্বাভাবিক রকমভাবে আজকে সারাটা রাস্তা ফাঁকা। অবনী নিজের শরীরের কেটে যাওয়া অংশগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। বেশ ব্যথা করছে তার। হঠাৎ অবনীর কাছে কিছু কুকুর ছুটে এসে ঘেউ ঘেউ করতে আরম্ভ করলো। সেটা দেখে অবনী রাস্তা থেকে পাথর তুলে কুকুরগুলোর দিকে ছুঁড়তে শুরু করলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। কুকুরগুলো আরও ক্ষিপ্ত হয়ে গেল। একটা কুকুর হঠাৎ অবনীর উপর ঝাঁপিয়ে পড়ে অবনীর কাঁচটা কামড়ে ঝুলে পড়ল। অবনীর যন্ত্রণায় চিৎকার করে উঠল। অন্য কুকুরগুলো অবনীর হাতে পায়ে কামড় দিয়ে বেশ কিছু জায়গার মাংস তুলে নিল। অবনী কুকুরগুলো থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়তে শুরু করলো চৌরাস্তার মোড় দিয়ে। আজ ওর সাথে এই সমস্ত কি হচ্ছে ও একেবারেই বুঝতে পারছে না। দৌড়তে দৌড়তে হঠাৎ জনমানবহীন রাস্তায় একজনকে দেখতে পেল অবনী। কুকুরকে খাবার খাওয়াচ্ছে লোকটা। অবশ্য লোক বললে ভুল হবে, একজন কিশোর। অবনী ছুটে এসে লোকটার গায়ে গিয়ে পড়ল। দৌড়তে দৌড়তে ভীষণ হাঁপিয়ে পড়েছিল সে। ভীষণ ভয়ে লোকটাকে দুহাতে শক্ত করে আঁকড়ে ধরেছিল। তবে পেছন ফিরে দেখল কুকুরগুলো তখনও ক্রমশই ছুটে আসছে ওর দিকে। ভাই ভাই, আমাকে বাঁচাও। না, এটা হতে পারে না। ঈশান, ঈশান তুই? সেদিন তুমি যে কুকুরগুলোকে আমার মাংস খাইয়েছিলে, আজ সেই কুকুরগুলোকে তোমার দিদির মাংস খাওয়াচ্ছি। তুই এখানে কি করছিস? কেন, আমার কোথায় থাকার কথা? আমাকে ছেড়ে দে ঈশান, আমাকে ছেড়ে দে। এইবার ঈশানের সমস্ত শরীর মোমের মতো গলে যেতে শুরু করেছে। আর সেই গলে যাওয়া মোম অবনীর শরীরের ওপর পড়ে অবনীর চামড়া জ্বলতে শুরু করেছে। ঈশানের সম্পূর্ণ শরীরটা গলে যাবার ঠিক আগে হাড় হিম করা কণ্ঠে সে বলে উঠল, তুমি আমাকে ছেড়েছিলে? কুকুরগুলো আবার হামলে পড়ল অবনীর ওপরে। খাবলে খাবলে খেতে লাগলো জ্যান্ত অবনীর শরীরের কাঁচা মাংস। এগুলো সেই কুকুরগুলো যাদের অবনী ঈশানের লাশের টুকরো টুকরো করা মাংসগুলো খাইয়েছিল।